ডাইনামিক ফিলোসফার প্রবলেম, ঠিক আছে? এই ডাইনামিক ফিলোসফার প্রবলেমটা আমি বুঝাই, ঠিক আছে? ঠিক আছে, এখানে আমাদের কয়টা চেয়ার আছে? পাঁচটা চেয়ার আছে। এই পাঁচটা চেয়ারে পাঁচজন ফিলোসফার বসে। ব্যাখ্যা দিব। ঠিক আছে? এই পাঁচটা চেয়ারে পাঁচজন ফিলোসফার বসে। আর তাদের সামনে কি আছে? খাবার আছে। ক্লিয়ার? এই ফিলোসফার আর দেখেন তো পাঁচজন ব্যক্তি, চামচ আছে কয়টা বা চপস্টিক আছে কয়টা? 1 2 3 4 পাঁচটা চপস্টিক আছে। মনে করতে নুডলস খাচ্ছে এরকম। ওকে, এখন সে যখন ওই খাবারটা খাবে, চপস্টিক কি একটা দিয়ে উঠাইতে পারবে? না, দুটো লাগবে। কিন্তু দেখেন তো পাঁচজন ব্যক্তির কয়টা চপস্টিক থাকার কথা ছিল? 10টা। কিন্তু আছে কয়টা? 5টা। আচ্ছা, এখানে প্রবলেমটা হচ্ছে এদের বৈশিষ্ট্যের উপর। এই ফিলোসফার হচ্ছে কিছুক্ষণ চিন্তা করে, যখন চিন্তা করে তখন সে খাওয়া দাওয়া করে না, ঠিক আছে? ওকে, আর যখন সে খাওয়া দাওয়া করে তখন শুধু খাওয়া দাওয়াই করে, কোনো কিছু চিন্তা করে না। আমি বুঝাতে পারছি? ওকে, তাহলে সে যখন চিন্তা করে তখন সে কি করে? তার চপস্টিক দুইটা রেখে দেয়। কিন্তু যে যখন খাবে তখন কি করবে? সেটা নিজের চপস্টিকও নিবে আর বাহিরের চপস্টিকও নিয়ে নিবে। সবাই কি বুঝছেন? বলতে প্রবলেম কি হবে তাহলে? যখন এই ব্যক্তি, মনে করেন যে এ নামে একটা ব্যক্তি, এই ফিলোসফার যখন খাওয়া শুরু করবে তখন কি পাবে না? এ সার্ভিস পাবে না, আবার কিন্তু সে যদি একই টাইমে করতে চায়, চপস্টিক উঠাতে চায়, তখন এটা কনফ্লিক্ট হয়ে যাবে না? এটা হচ্ছে আমাদের ডাইনিং ফিলোসফার প্রবলেম। সবাই কি বুঝছেন? ক্লিয়ার? আমি বলছি স্যার পড়াচ্ছেন ওএস, আবার এখানে ডাইনিং ফিলোসফার কই দিয়ে আসে, তাই না? ওকে, চিন্তা করেন এই ডাইনিং যে ফিলোসফার গুলো আছে এগুলো হচ্ছে একটা প্রসেস বা প্রোগ্রাম। ক্লিয়ার? এদের সামনে কি আছে? খাবার আছে না? খাবারের কি চপস্টিক আছে? এই খাবার আর চপস্টিক হচ্ছে তাদের জন্য রিসোর্স। ক্লিয়ার? আমাদের কাছে কি রিসোর্স কি আনলিমিটেড? লিমিটেড। এই ওটা ফুল করতে হয়। বাইরে তো না। ওকে, এই বুঝা গেছে? আমি কি বুঝাতে পারছি? এই ডাইনিং ফিলোসফার প্রবলেমটা কেন আসছে আমাদের কাছে? যে যখন আমাদের কাছে প্রসেস আছে অনেকগুলো, কিন্তু আমাদের কাছে রিসোর্স কি অনেকগুলো আছে? রিসোর্স তো আমাদের কাছে লিমিটেড। তাহলে এই লিমিটেড রিসোর্স দিয়ে আমি কি করব? সবাইকে সার্ভিস দিতে হবে। আর এমন ভাবে সার্ভিস দিতে হবে যে এ নাম্বার প্রসেস যখন আমি রিসোর্স দিয়ে দিব, তখন বি নাম্বার প্রসেস সি নাম্বার প্রসেস কি করবে? বসে থাকবে। আমি কি বুঝাতে পারছি? বি আর সি তখন কি থাকবে? বসে থাকবে। আমি কি বুঝাতে পারছি? ওকে, তাহলে এখন দেখেন তো লাস্টের ক্লাসে আমরা কি করছিলাম? ওয়েটার সিগন্যাল করছিলাম না? মনে আছে? লাস্ট ক্লাসে ওয়েটার সিগন্যাল। দেখেন তো এইখানে ডাইনিং ফিলোসফারটা সলভ হবে। সবাই কি প্রবলেম ডেফিনিশন বুঝতে পারছেন ডাইনিং ফিলোসফারের? ওকে, এখন যদি আমরা সলভ করতে চাই, কিভাবে সলভ করতে পারি? সবাইকে আগে দিয়ে তারপর লাস্টে। স্যার মেন সমস্যা হচ্ছে যদি এ আর বি একসাথে খাওয়া শুরু করে তখন এই রিসোর্সে মারামারি হবে, তাই না? তাহলে আমি এমন একটা কাজ করতে পারি না, যখন এ খাওয়া শুরু করবে তখন এ দুটো কি করবে? পাশাপাশি তো খাইতে পারবেই না। কথা হলো তাহলে কিভাবে ব্লক করব তাদের? এই দুটো চপস্টিক আছে না রিসোর্স, এর উপর আমরা কি করে দিব? ওয়েট কাজ করাবো। কি করাবো? ওয়েট। তো ওয়েট কাজ করলে কি হবে? এটা 0 হয়ে যাবে, সে ক্রিটিক্যাল রিজনে অ্যাক্সেস করতে পারবে না অন্য কেউ। বুঝতে পারছেন? তারপরে যখন এ নাম্বার প্রসেস আমার সার্ভিসে যাবে তখন সে কি করবে? বাম পাশের চপস্টিক আর ডান পাশের চপস্টিক কি করে দিবে? লক করে দিবে। আর লক করার জন্য আমরা কি ইউজ করব? এখানে ওয়েট ইউজ করব। ক্লিয়ার বুঝছেন? যখন এর খাওয়া শেষ হয়ে যাবে তখন কি করব? আবার সিগন্যাল ইউজ করব। সিগন্যাল ইউজ করে কি আবার এটাকে রিলিজ করে দেব। তো এটাই হচ্ছে আমাদের সলিউশন। সবাই কি বুঝছেন? এই দেখেন আমাদের এই যে আমার ডাইনিং ফিলোসফার প্রবলেমের সলিউশনটা কিভাবে? সেমাফোরের মাধ্যমে দিছি আমি, ঠিক আছে? তাহলে যখন এই ফিলোসফার আইটম ফিলোসফার যখন সেটা রিসোর্স ইউজ করা শুরু করবে বা ক্রিটিক্যাল সেকশনে যাবে, ঠিক আছে, এর আগে কি করে দেবে? সে চপস্টিক দুটোকে লক করে দিবে। লক করার জন্য আমরা কি করব? ওয়েট কল দিব। ক্লিয়ার? আর এখানে আমরা কি ইউজ করছি? একটা চপস্টিকে অ্যারে ইউজ করছি। যেমন যদি আইটম ফিলোসফার হয় তাহলে কততম চপস্টিক ইউজ করবে? আইটম। তাহলে স্যার i + 1 not 5 কেন দিছি?
এই দেখেন মনে করেন এটা যদি আমার 5 নাম্বার ফিলোসফার হয় তাহলে এটা কত 4 সরি তাহলে কি সার্কুলার কিউ না হ্যাঁ তাহলে 5 নাম্বার তো এই এটা ইউজ করবে আরেকটা কোনটা ইউজ করবে একের পাশে তা আবার 5 এর পরে কিভাবে আনবো এখানে আমি 5 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হয় তাহলে 6 এর যদি আমরা 5 দিয়ে ভাগ করি 5 কত আসে তাহলে এটা হচ্ছে 1 নাম্বার চপস্টিক না হ্যাঁ আর এটা 5 নাম্বার চপস্টিক ক্লিয়ার এভাবে মড করে কি আমরা তার পরের চপস্টিকটা সিলেক্ট করি সবাই কি বুঝছেন আর মড কেন 5 দিয়ে করতেছি কারণ ফিলোসফার কয়জন 5 জন চামচ কয়জন 5 ক্লিয়ার বুঝা গেছে বুঝতে পারছেন সবাই ওকে তাহলে যখন a নাম্বার ফিলোসফার বা a নাম্বার প্রসেস তার রিসোর্স ইউজ করবে এর আগে কি করবে দুইটা চপস্টিক কি করে দিবে লক লাগাই দিবে আর লক লাগানোর জন্য দেখেন কি করছি সেমাফোর ইউজ করছি ক্লিয়ার কোনো সমস্যা আছে ওকে লক লাগানোর পর কি সে তার ক্রিটিক্যাল সেশনে যাবে এই যে যা করে করলো খাওয়া দাওয়া করলো করলে বা কি করবে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে সিগন্যাল দিবে সিগন্যালের মাধ্যমে কি প্রথমে চপস্টিকের ভ্যালু যদি 1 থাকে তাহলে এই ওয়েট ফাংশনে কি হয়ে যাবে সেটা 0 আর i + 1 যদি 1 থাকে এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে এরপরে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করার পর কি করবে আবার এই 1 টা আবার কি করে দিবে 0 টা কি করে দিবে এই 0 টা 1 করে দিবে যেন অন্য কোনো প্রসেস ইউজ করতে পারে এখন কি সেই কনফ্লিক্টটা হবে দুইজন একই সাথে একই চপস্টিক ধরছে স্যার i + 1 কিভাবে সেটা হচ্ছে i এর মান 0 + 1 ওইটাই না, না, না। এই i + 1 মানে কি 6 6 এটা আমি কত দিয়ে মড করছি 5 দিয়ে তাহলে ভাগশেষ কত আসছে 1 এই অন বলতে কি বোঝায় 1 নাম্বার চপস্টিক ক্লিয়ার আর এটা কিসের ভ্যালু সেমাফোরের ভ্যালু আমি কি বুঝাতে পারছি সবাইরে কারো কোনো কোশ্চেন আছে তাহলে এটা সলিউশন পাওয়া গেল ডাইনিং ফিলোসফারের প্রবলেমের তাহলে এই যে কিভাবে কাজ করলো সবাই কি বুঝতে পারছেন কোথায় ওকে তাহলে চিন্তা করেন আমরা 5 নাম্বার ফিলোসফারের জন্য চিন্তা করি তাহলে আয়ের ভ্যালু কত 5 তাহলে চপস্টিক অফ সি লিখে সি অফ 5 বলেন সি অফ 5 কে সেমাফোর না তাহলে সেমাফোরের ভ্যালু ইনিশিয়ালি কত থাকা উচিত সেমাফোরের ইনিশিয়ালি কিন্তু 1 থাকা উচিত কারণ ইনিশিয়ালি কি আমি কোনো ক্রিটিক্যাল রিজনে যাইনি যাওয়ার জন্য প্রস্তুতি নিব তাহলে ইনিশিয়ালি কত থাকা উচিত স্যার 1 তাহলে 5 নাম্বার যখন ফিলোসফার আসবে তখন সে কি করবে আগে 5 নাম্বার চপস্টিক উঠাবে তাহলে উঠানোর পরে এখানে আসবে অলরেডি ভ্যালু কত তাই এটা 1 কিন্তু ওয়েট ফাংশনের কাজ কি 0 করে দেওয়া 0 করে দাও তাহলে এটা কমায় কত করবে এই 0 দ্বারা কি ইন্ডিকেট হইলো যে এখন আমি এই চপস্টিক ইউজ করব অন্য কেউ আসতে পারবে না ক্লিয়ার ওকে এরপর আমরা কি করছি চপস্টিক on plus I not 5 এটা করলে কত হবে c অফ এটাও একটা সেমাফোর তাহলে এর ভ্যালু কত 1 কিন্তু যখন আবার ওয়েট কল করব তখন এই ডিক্রিমেন্টর কত করে দিবে 0 এটা কি ইন্ডিকেট করে যে দুইটা চপস্টিক আমি কি করতেছি একসাথে ইউজ করতেছি এরপরে ইউজ করার পর আমি খাওয়া দাওয়া করলাম করার পর কি করব আবার সিগন্যাল করতে হবে যে আমার খাওয়া দাওয়া শেষ তুমি এখন অন্য এই চপস্টিকটা অন্য কারো দিতে পারবা তাহলে এর জন্য আবার কি করতে হবে সেমাফোরকে 1 এক করে দিতে c5 টা কিভাবে মানুষ করে এটা ইনিশিয়াল ভ্যালু আমি কি প্রথমে চপস্টিক ইউজ করতেছি না তাহলে সেমাফোরের ভ্যালু কত কত দেখতে হয় 1 এর নরমাল ছিল ইনিশিয়ালি ক্লিয়ার বুঝা গেছে কারো কোনো কোশ্চেন আছে বুঝছেন তাহলে কিভাবে ফরম্যাট করছি বুঝতে পারছেন সবাই কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত হ্যাঁ কিন্তু দেখেন তো এখানে কি লিখছে একটা দেখেন আচ্ছা এই প্যাটার্নটা দেখেন তো প্রথমে ওয়েট আছে তারপর কি সিগন্যাল দেখেন তো ডেডলক আর স্টার্টিং পড়াইছেন এটা জি স্যার ওয়েট কিছু কাজ আবার ওয়েট কিছু কাজ সিগন্যাল জন্য লক করা এরকম হলে কি সমস্যা হয় তাহলে আমাদের ডাইনিং ফিলোসফার যে প্রবলেমটা আমরা দেখাইলাম এটা সেমাফোর দিয়ে যদি সলভ করি তাহলে কি হতে পারে আমি বুঝাইতে পারছি জি স্যার এর জন্য সাধারণত সেমাফোরটা মনিটর দিয়ে সলভ করে কি দিয়ে সলভ করে আপনাদের বইতে ছিল বাট ছিল মানে বড় হয়ে যাচ্ছে বলে আমি কাটি দিয়েছি কেউ যদি শিখতে চান
শিখতে পারেন। তাহলে ডাইরেক্ট ফিলোসফারের প্রপার সলিউশন কিসের মাধ্যমে হয়? মনিটরের মাধ্যমে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার তাহলে স্যার অ্যাসাইনমেন্টে কোনটা লিখবো? অ্যাসাইনমেন্টে এই যুগ লিখলে হচ্ছে, বাট আপনারা যদি কেউ লিখতে চান লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন কথা প্রবলেম কি হচ্ছে আগে বলেন। জি স্যার এই সবাইকে প্রবলেম বুঝছেন? স্যার হ্যাঁ, সমস্যা নাই, সলিউশন আমি লিখে দিচ্ছি। তাহলে প্রথম কনসেপ্টটা কি আমাদের? ডেভেলপ মে অ্যারাইজ। তাহলে সলিউশনের জন্য আমরা কি করব? স্যার আমার যেহেতু 5টা চামচ আছে, তাই না? হ্যাঁ আমি ফিলোসফার একজনের কমাই দিই। যদি ফিলোসফারে একজন কমাই দিই, তাহলে কি ডেভেলপ অ্যারাইজ হওয়ার কোনো চান্স আছে? না চিন্তা করেন তো। দেখেন ডেভেলপ কেন অ্যারাইজ হচ্ছিল? এ তো ডেভেলপ, এ তো প্রসেস কার জন্য ওয়েট করতো? বি চামচ বি কার জন্য? সি সি কার জন্য? ডি ডি কার জন্য? ই আর ই কার জন্য? এ আমি যদি মাঝখান থেকে এটা সরাই দিই, তাহলে তো এখন কি আর ওয়েট করবে এর জন্য? কারণ কি সে তার ডান পাশে এটা চপস্টিক নিতে পারবে, আর আমার চপস্টিক 5টাই আছে, বাট ফিলোসফার কি করছে একজনে কমাই দিয়েছে। তাহলে কি ডেভেলপ আর অ্যারাইজ হওয়ার কোনো চান্স আছে? কারণ অলরেডি ডি কি রিসোর্সে পাওয়া যাবে, ডি শেষ হয়ে গেলে সি রে দিবে, সি শেষ হয়ে গেলে বি রে দিবে, বি শেষ হলে ক্লিয়ার। এটা একভাবে কি সরাতে পারি আমরা? ডেভেলপ প্রিভেন্ট করতে পারি। এই ক্লিয়ার? একটা বেশি চপস্টিক দিলেই হলো কথা হলো রিসোর্স কিন্তু আমরা বাড়াইতে পারবো না। আমি আমি প্রথমেই বলতেছি এই ডাইনিং ফিলোসফার প্রবলেম আমি বোঝাচ্ছি কিসের জন্য, যে আমার প্রসেস অনেক বাড়তে পারে বা প্রসেস অনেক কমতে পারে, কিন্তু আমি কি রিসোর্স বাড়াবো? রিসোর্স বাড়ালে তো আমার কস্ট বেড়ে যাবে। আমি কি বুঝতে পারছি? জি স্যার এই ইঞ্জিনিয়ারিং এর মেন কাজই কিন্তু এটা, টাকা কমানো। কম টাকায় বেশি কাজ করবো। ঠিক আছে, তারপর নিজের পাতে নিজের কুড়াল মারবো। এই বুঝা গেছে তাহলে? ওকে, এরপরটা কি দেখেন তো, 2 নাম্বার, এটা এক প্রকার সলিউশন। 2 নাম্বার সলিউশন কি হতে বলে? allow the philosopher to pick his chopsticks only if both chopsticks are अवेलेबल কি বলেন তো, ওই যে একটা ছিল না হোল্ড এন্ড ওয়েট, ডেভেলপে করেছিল। হোল্ড এন্ড ওয়েটের কাহিনী কি ছিল? যতক্ষণ সে প্রসেস না পাবে ততক্ষণ পর্যন্ত কি সে ছাড়বে না। তাহলে এর একটা সলিউশন কি ছিল? মনে আছে সলিউশন? একটা হোল্ড এন্ড ওয়েটের সলিউশন কি ছিল? যে যদি ফুল রিসোর্স না পাই তাহলে তার কিছুই দিব না। তাহলে তাই বলছি যে ফিলোসফার যদি দুইটা চপস্টিক একসাথে না হতে পারে তাহলে একটাও দিব না। ক্লিয়ার বুঝা গেছে? সবাই কি রিলেট করতে পারতেছেন? পড়াশোনা কিন্তু এর পরের অধ্যায়ে আরো রিলেট করতে হবে। ওকে, দেখেন আর লাস্টে কি? use an asymmetric solution, that is an odd philosopher picks up his and then his right chopsticks, তাই না? একটু খেয়াল করেন, প্রথমে আমরা কি ইউজ করতেছিলাম? এটা যদি 5 নাম্বার ব্যক্তি হয় তাহলে সে কি 5 নাম্বার চামচ ছিল, তারপর কি আমি সময় এই সার্কুলারে ঘুরতেছি না, প্রথমে বাম তারপরে ডান, প্রথমে বাম তারপরে ডান। কিন্তু এখানে আমি কি করেছি? অ্যাসিমেট্রিক একটা সলিউশন বানাইছি, যে যদি এটা অড নাম্বার হয় তাহলে সে প্রথমে কি কোন চামচ পিক আপ করবে? প্রথমে লেফট পিক আপ করবে, আর তারপরে কি পিক আপ করবে? রাইট আর যদি ইভেন নাম্বার হয় তাহলে কি করবে? আগে রাইট প্রথমে রাইট তারপর লেফট। দেখেন বলবো এটা 5 নাম্বার, এর জন্য লেফট হচ্ছে এটা, রাইট হচ্ছে এটা, এটা আমার 4 নাম্বার, এর জন্য কত? রাইট এটা, লেফট এটা, তাই না? তারপর অ্যাসিমেট্রিক সলিউশন কি হতে পারে? দুইজন কি করবে? যদি আমাদের অড হয় তাহলে আমি কি দুইটা একই লিখে দিছি? না স্যার আলাদাই আছে রাইট চপস্টিক ফার্স্ট এন্ড হ্যাঁ, তাহলে দেখেন একটু চিন্তা করেন, যদি আমরা আগের নিয়ম মানতাম যে প্রথমে লেফট নিবে পরে রাইট 5 নাম্বার প্রসেস কি প্রথমে লেফট নিচ্ছে তারপরে রাইট নিচে কোনো ইরর হইছে, এবার মনে করেন 4 নাম্বার লোক আছে, সে প্রথমে কি নিবে? লেফট রাইট আগে আগে সিস্টেম প্রথমে কি নিবে? লেফট সে যখন লেফট নিছে কোনো সমস্যা হইছে না ফাঁকা, কিন্তু যখন রাইট নিতে গেছে তো অনেক সমস্যা তখন কি ওয়েট করে থাকবে এর জন্য, আচ্ছা তাই না? কিন্তু এখন যে নতুন সিস্টেম ইউজ করি অ্যাসিমেট্রিক, 5 নাম্বার তো নিল, 4 নাম্বার প্রথমে কোনটা নিবে? যখন রাইট নিতে যাবে তখন কি দেখবে? अवेलेबल তখন কি লেফট নিবে? না বসে থাকবো তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাসিমেট্রিক সলিউশন। আমি কি বুঝাতে পারছি? অর্ডারই খাবে তিন এর কোনো কিছু ইভেন্ট চার টপে
দেখেন হ্যাঁ তিন দুটাই পাচ্ছে কোনো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে যদি এরা একই সাথে একটা রিসোর্সে হামলা করে তখন কনফ্লিক্ট হবে না। আমি এই কনফ্লিক্ট চাচ্ছি না। এই কনফ্লিক্ট সলিউশন কি আমাদের ডাইনিং ফিলোসফার প্রবলেমের মেইন কাহিনী। আমি বুঝাতে পারছি? মানে আমরা মিউচুয়াল এক্সক্লুশন আনবো। এই চপস্টিকের উপর কি আনবো? মিউচুয়াল এক্সক্লুশন। সবাই কি বুঝতে পারছেন কাহিনী? তাহলে আপনারা যখন অ্যাসাইনমেন্টটা জমা দিবেন তখন এইভাবে প্রত্যেকটা জিনিস আমাকে এক্সপ্লেইন করে দিতে হবে যে প্রবলেমটা কি, এই সলিউশনটা আমরা কিভাবে ইউজ করছি, সেমাফোর ইউজ করছি। বললাম এখানে কোন সেমাফোর ইউজ করে, কাউন্টিং নাকি বাইনারি? ফাইনাল আছে কাউন্ট অবশ্যই বাইনারি। কারণ কি একবার 0 একবার 1 0 1 স্যার ক্লিয়ার? এইভাবে এইভাবে লিখতে হবে যে কি কি সেমাফোর ইউজ করা হয়েছে, কিভাবে কাজ করতেছে, একটা ইটারেশন দিয়ে দেখাবে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে? জি স্যার আর কোনো কোশ্চেন আছে পর্যন্ত? তাহলে এই ছিল আপনাদের প্রসেস সিনক্রোনাইজেশন। ঠিক আছে? এটা কত নাম্বার চ্যাপ্টার ছিল জানো? বইয়ের সবাই বইয়ের 5 নাম্বার চ্যাপ্টার দেখতে পারেন। ওকে, ওই স্লাইড শো হয়ে গেছে। আচ্ছা, এইটা আগে বানানোর টাইম পাচ্ছি না, অনেক বড় চ্যাপ্টার। ঠিক আছে? কেউ কি এই লোগোটা দেখছেন? কোথায় দেখছেন? হ্যাঁ, মোস্তফা গেমে দেখছেন? এটা হচ্ছে অপারেটিং সিস্টেম কনসেপ্টের বইয়ের লোগো। দেখতেছিলাম না ভাই কি বলে ঠিক আছে? ওকে ডাইনোসর এই যে স্লাইডটা, এই স্লাইডটা আমার বানানো না। ঠিক আছে? এই স্লাইডটা হচ্ছে বইয়েরই যে লেখক তারাই বানাইছে। এটা ডাউনলোড করে যে বানাইছে তার মন খুশি। ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ? হ্যাঁ, বইও লাগবে। এই ক্লিয়ার? কথা হলো এটা 71 পেজের স্লাইড। ওয়াও যে কত পেজ? 12 পেজ, 15 পেজ। 65 স্যার কি বলেন স্যার বাকিগুলো বাদ দেওয়া কি তো? এই এই দুটো জিনিস আমরা পড়বো না। না স্যার আর স্যার আর্কিটেকচারের যে আর্কিটেকচার এটা পড়বো না। স্যার রাগ করবো না আর এটা হচ্ছে এটা স্যার পড়ছে স্যার মাইক্রোতে না এগুলো মাইক্রো এগুলো এমবেডেড পড়ে। সরি 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 হ্যাঁ এমবেডেড স্যার ঠিক আছে? সরি এই যে টপিক আমরা কি করব না? টাচ করব। ক্লিয়ার? হ্যাঁ, এখন মনে হতে পারে স্যার আপনি তো কমাইতে পারতেন। এগুলো টপিক জি স্যার কমানো যাবে না, মানে যাচ্ছে না, আমি পারতেছি না কমাইতে। কারণ প্রত্যেকটা জিনিস আরেকটা জিনিসের সাথে কানেক্টেড। যদি আমার এই শপিং বুঝাইতে হয় তাহলে আগে অনেক কিছু বুঝাই দিতে হবে। যদি আমার এই যে কন্টিনিউয়াস মেমরি লোকেশন বুঝাইতে হয় তাহলে শপিং বুঝাইতে হবে। যদি আমার সেগমেন্টেশন বুঝাইতে হয় আগে টপিক বুঝাইতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই পেজিং। এই পেজিং তো শেখানোই লাগবে। আপনারা পেজিং পারেন? পেজিং শিখাবে সব জায়গায়। হ্যাঁ, আসলে এটা পেজিং বলতে কি বোঝায়? পেজ পাল্টানো। পেজ পাল্টানো। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা আমি একটু মোটিভেশন দিই। হ্যাঁ, একটু মোটিভেশন দিই যে এই চ্যাপ্টারটা আমরা কেন পড়বো, কেন এত ইম্পর্টেন্ট বলতেছি। হ্যাঁ, আচ্ছা গেম খেলেন কয়জন এখানে? আচ্ছা, একটা গেমের যে এক্সিকিউটেবল ফাইল থাকে সেই ফাইলের সাইজ কত? অনেক বড় মনে করেন আমার 5-6 GB না? এই, কথা কি? একটা গেম আমরা যেটা খেলতেছি সেই গেমের মিনিমাম সাইজ কত? বাবা বাবা ঠিক আছে? আর আপনার পিসিতে র‍্যাম কত? মনে করেন অনেক বড় ডক আপনি 16 জিবি। ঠিক আছে? এই ক্লিয়ার? ওকে, তাহলে আমার র‍্যাম কত? 16 জিবি। আমার গেম কত? তাই না? তাহলে বলুন তো কোনো জিনিসকে যদি আমার এক্সিকিউট করতে হয় তাহলে প্রথমে কোথায় আনতে হবে? র‍্যামের সাইজ কত? গেমের সাইজ কত? 50 তাহলে কিভাবে চলছে স্যার? যখন যেটা লাগে যখন এটাই হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমরি। আর এই যখন যেটুকু লাগে এটা কি করে বুঝবো আমরা? পেজিং পেজিং কয়ভাবে করা যায়? অনেকভাবে করা যায়, আমরা দেখতে। আর পেজিং বোঝার জন্য কি বুঝতে হবে আমাদের? সেগমেন্টেশন বলতে কি যে আমার মেমরি অনেকগুলো সেগমেন্টে ভাগ করা যায়।
যে এই ভাগটা শুধুমাত্র কোড রাখবো, এই ভাগটায় শুধুমাত্র ডাটা রাখবো, ডেটা সেগমেন্ট এক্সট্রা সেগমেন্ট এগুলো সেরকম। হুম এখন সেগমেন্টেশন বুঝতে গেলে আমাকে কি বুঝতে হবে? কন্টিনিউয়াস না হলে যে আমরা মেমোরি যখন অ্যাক্সেস করি তখন কি আমরা কন্টিনিউয়াস মেমোরি অ্যালোকেশন করি নাকি উলটপালট হতে পারে, এটা বুঝতে হবে। আর কথা হলো যে পেজিং এর করতে গেলে কি লাগবে, যে একটা পেজ আমি উঠাবো, উঠায় র‍্যামে আনবো, আবার র‍্যাম থেকে উঠে রোম বা এসএসডি তে নিব, তাই না? তাহলে এর জন্য কি লাগবে? পেজ সলভ করা লাগবে না? স্টপিং ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন? তাহলে এই অধ্যায়ের মোটিভেশন করে বুঝছেন যে কেন এই অধ্যায়টা এত বেশি ইম্পর্টেন্ট কথা বলছি আমি, ঠিক আছে? হ্যাঁ, যদি আপনারা কোনো সফটওয়্যার বানান যে সফটওয়্যার সাইজ 16 জিবির চেয়ে বেশি হবে, তখন কি ইউজ করতে হবে? প্রত্যেকটা কম্পিউটারে একটা হার্ডওয়্যার থাকে যার নাম হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট ইউনিট, এমএমইউ। এই এমএমইউ এর মাধ্যমে আমরা পেজিং গুলো করে থাকি। তাহলে এর পিছনে ওএস এর কোনো হাত নেই, বাট আপনারা যে ইউজার প্রোগ্রামটা বানাবেন সেটা কাকে ইউটিলাইজ করে বানাইতে হবে? এই মেমোরি ম্যানেজমেন্ট ইউনিটকে ইউটিলাইজ করে বানাইতে হবে। আমি কি বুঝাতে পারছি? এর জন্যই চ্যাপ্টারটা পড়া। আমি কি সবাইকে বুঝাতে পারছি? মোটিভেশন বুঝছেন সবাই? স্যার ম্যাথ নাই এই চ্যাপ্টারে। ম্যাথ 9 চ্যাপ্টারে ছিল, আমি চাইছিলাম 8 আর 9 দুটোই পড়াইতে, বাট পারবো না। এই যখন পেজিং করাবো তখন যদি টাইম পাই, এক্সট্রা ক্লাস নিয়ে যদি হয়, আমরা একটা ম্যাথ করব। হ্যাঁ, এই পেজিং কি জানেন? পেজিং এর ম্যাথ কি করে করবেন? মুখস্থ স্যার মুখস্থ স্যার ম্যাথ করতে করতে শিখলাম। দেখেন দেখেন, ওকে, আমরা একটু শুরু করি প্রথম থেকে, একেবারে প্রথম থেকে। আমরা যখন কোনো প্রোগ্রাম বানাই, এই প্রোগ্রামটা কোথায় স্টোর থাকে? না, কোন মেমোরিতে স্টোর থাকে? রোম সেকেন্ডারি মেমোরি অথবা ডিস্ক ড্রাইভে স্টোর থাকে। এই যে মনে করেন আমার সেই সেকেন্ডারি মেমোরি। তাহলে আমরা যখনই কোনো প্রোগ্রাম বানাবো, সেই প্রোগ্রামটা কোথায় রাখবো আমরা? ক্লিয়ার? যখন আমরা এটাকে রান করতে হবে, এটাকে আমরা কোথায় নিয়ে আসবো? তাহলে এটা আমার সেই RAM। মনে করে দেখেন একটা স্লাইড যখন আমরা মিডে পড়াইছিলাম, মিডের আগে একটা স্লাইড আমি বাদ দিয়েছিলাম, বেসিক্স অফ অপারেটিং সিস্টেম বলে। ওইখানে আমি কি মেমোরি ম্যানেজমেন্ট পড়াইছিলাম না? কোন মেমোরি সাইজ বড়, কোন মেমোরি হচ্ছে ফাস্টার অ্যাক্সেস। যদি সাইজ বড় হয়, রিড রাইট স্পিড কি হয়ে যাবে? সাইজ যত কমবে, রিড রাইট স্পিড তত বাড়বে, তাই না? কেন বেশি তো দেয়? তাহলে বলেন, প্রথমে যখন আমরা এই প্রোগ্রাম রান করতে হবে, মানে যখন আমরা বানাবো, এটা আমরা কোথায় রাখবো? সেকেন্ডারি মেমোরি। রান করার জন্য কোথায় নিয়ে আসতে হবে? র্যামে। তাই না? এই র‍্যামে কি থাকবে? ইনস্ট্রাকশন গুলো পরপর সাজানো থাকবে। সাজানো পরে কি থাকবে? যে ইনস্ট্রাকশন আমরা রান করতে হবে, সেই ইনস্ট্রাকশনটা আমরা কোথায় নিয়ে আসবো? সিপিইউ তে। সিপিইউ এর মধ্যে আবার কি আছে স্যার? রেজিস্টার আছে, তাই না? এই সিপিইউ যখন রেজিস্টার থেকে ডাটা নিবে, তখন এর লাগে এক ক্লক পালস। কত লাগবে? ক্লক পালস কি জিনিস স্যার? CPU টাইমার এটা কি একটা ক্লক পালস। আমরা সিপিইউ তে যতগুলো রেজিস্টার আছে, এই রেজিস্টারগুলো কি নিয়ে গঠিত? অনেকগুলো ফ্লিপ ফ্লপ নিয়ে গঠিত, তাই না? এই ফ্লিপ ফ্লপ গুলো কি হয়? সিনক্রোনাস হয় অথবা অ্যাসিনক্রোনাস হয়। সিনক্রোনাস বলতে কি বোঝায়? যে সবগুলা আমাদের কম্পোনেন্ট একই ক্লক দ্বারা ট্রিগার করা থাকবে। আর অ্যাসিনক্রোনাস বলতে কি বোঝায়? যে আলাদা আলাদা ভাবে ট্রিগার করা থাকতে পারে, তাই না? যেহেতু আমাদের কম্পিউটারটি একটা সিনক্রোনাস ডিভাইস, তাহলে কি একটা ক্লক দিয়ে সবাইকে আমরা মানে সিনক্রোনাইজেশন করি আমরা। তাহলে এই যে আমাদের একটা ক্লক পালস কি এখান থেকে এইটুকু, তাহলে এই একটা ক্লক পালসে আমাদের সিপিইউ কি কাজ করে? সাধারণত একটা কাজই করে। আমি কি বুঝাতে পারছি? একটা ক্লক পালসে সিপিইউ কয়টা কাজ করবে? একটা কাজই করবে। আপনারা সবাই দেখছেন না, আপনাদের যখন সিস্টেম দেখেন তখন মাঝে মাঝে এরকম দেখছেন না 2.4 গিগাহার্টজ বা 3.2 গিগাহার্টজ। এটা কি বোঝায়? এটা বোঝায় ক্লকের স্পিড। কি বোঝায়? মানে ফ্রিকোয়েন্সি কত? গিগাহার্টজ, হার্টজ মানে কি পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কতগুলো পালস দেয়? 2.4 গিগা পরিমাণ কি দিবে? এরকম ছোট ছোট পালস পাবে। ক্লিয়ার? তাহলে বলতে একটা পালসের টাইম কত হবে? 1 সেকেন্ডে কয়টা পালস দেয়? তাহলে 2.4 গিগা পালস দেয়
1 সেকেন্ড। তাহলে একটা পালস দেয় কত? 1/2.4 গিগা। তাহলে গিগারে কি করতে হবে? 124 দিয়ে 1024 দিয়ে গুণ করলে মেগা আসবে। আবার 1024 দিয়ে গুণ করলে কিলো। আবার 1024 দিয়ে গুণ করলে শুধুমাত্র যেটা আসবে ওইটাই আমাদের অ্যানসার নাকি? এটা করলে দেখবেন এখানে আসে হচ্ছে 0.232 এরকম ন্যানোসেকেন্ড। তার মানে এই ন্যানোসেকেন্ডের মধ্যে কি করে? সিপিইউ একটা কাজ করে। আমি কি বুঝাতে পারছি? আর সেই কাজটা সমস্ত কি হয়? এই রেজিস্টারের মাধ্যমে। ক্লিয়ার? সবাই কি বুঝছেন? এখন কথা হচ্ছে স্যার, এই যে রেজিস্টার তো একটা কাজই করে। কিন্তু আমাদের যে ইনস্ট্রাকশন কি একটা কাজ করে? ইনস্ট্রাকশন কি মোর কমপ্লেক্স না? যে এরকম অনেকগুলো অ্যাটমিক কাজ নিয়ে একটা ইনস্ট্রাকশন গঠিত। তাহলে আমার যদি র‍্যাম থেকে কোনো ডাটা পড়তে হয়, তাহলে কি ক্লক পালস বেশি লাগবে নাকি ক্লক পালস কম লাগবে? অবশ্যই বেশি লাগবে না? তাহলে আমরা যখন র‍্যাম থেকে ডাটা পড়বো সিপিইউতে নিব, তখন কি লাগবে? বেশি টাইম লাগবে। কিন্তু যখন রেজিস্টার থেকে সিপিইউ নিব, তখন কি লাগবে? কম টাইম লাগবে। তাহলে যে টাইমে একটা মিসম্যাচ হয়ে গেল না? যদি এরকম মিসম্যাচ হয়, তাহলে আমাদের সিপিইউ কি করে? স্টল খেয়ে যায়। মানে ওয়েট করে, যেহেতু রেজিস্টার থেকে ডাটা অটোমেটিক চলে আসছে, কিন্তু কি র‍্যাম থেকে এখনো আসে নাই, তাহলে সে কি এক্সিকিউশন শুরু করবে? তখন সে কি অবস্থায় থাকে? স্টলড অবস্থায় থাকে। ক্লিয়ার? তাহলে এই মিসম্যাচ দূর করার জন্য আমরা এখানে মাঝখানে কি ইউজ করি? ক্যাশে মেমরি ইউজ করি। এই ক্যাশে মেমরি কি রেজিস্টার থেকে সাইজে বড়, বাট র‍্যাম থেকে অনেক ছোট নাকি? সে কি করে? প্রেডিক্ট করে যে নেক্সট কোন ইনস্ট্রাকশনটা রান হতে পারে। সেই ইনস্ট্রাকশনগুলো তুলে কোথায় নিয়ে আসে? ক্যাশে। পরে যখন লাগে তখন ডাইরেক্ট ক্যাশে থেকে কোথায় নিয়ে আসে? সিপিইউ নিয়ে আসে। তাহলে কি যে টাইমের যে মিসম্যাচটা ছিল সেটা অনেকটা কমানো গেছে না? এই কারণে আমরা কি ইউজ করি? ক্যাশে ইউজ করি। হ্যাঁ, ভার্চুয়াল একবারেই সব খাওয়া যাবে না। আস্তে 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 খাইতে হবে। আস্তে আস্তে খাওয়াই মানে একটু ভার্চুয়াল ল্যাব এটা কি সেকেন্ডারিতে ইয়ে হলো স্যার? হ্যাঁ, এই ভার্চুয়াল স্যার এই যখন ভার্চুয়াল র্যামটা অ্যাসাইন হয় তখন কি এই ভার্চুয়াল র্যামের স্পিড আর মেইন র্যামের স্পিড সেম হয় কাছাকাছি হয় না, কখনোই হবে না। কেমন বললাম না, সেকেন্ডারি মেমরি সাইজ কি অনেক বড়, বাট প্রিপেয়ার স্পিড কিন্তু আমি তো ইয়াটা ছোট করে দিছি না তো এটা রিডের জায়গাটা ছোট করে দিলাম না এই যে ক্যাশে যেটা করি না, এখানে ওইটা করি। বুঝতে পারছেন? প্রেডিক্ট করি যে কোন মডিউলটা আগে তুলবো, এটা প্রেডিক্ট করি। প্রেডিক্ট করে আগে থেকে নিয়ে আসি র‍্যাম। সব আনি না, একটা একটা করে। আমি বুঝাতে পারছি? যেন মানে এই প্রোগ্রাম অ্যান্টিসিপেট করে যে আপনি নেক্সট ডে কোন মডিউলটা রান করতে পারেন। শুধুমাত্র সেই মডিউলগুলো কোথায় রাখবে? র‍্যামে। স্যার এর মধ্যে L2 L3 থাকে হ্যাঁ হ্যাঁ, কিন্তু এত কিছু ডিফারেন্স এই লেভেল, এটা এই কোর্সের উদ্দেশ্য। এফেক্ট করে হ্যাঁ, এফেক্ট অবশ্যই করবে। L3 যদি L3 ক্যাশে হয়, তার মানে ক্যাশে অনেকগুলো বেশি আছে, বেশি করে ইনস্ট্রাকশন চলে আসতে পারে। বুঝতে পারছেন? দেখবেন এই কারণে যেসব মেমরি, যেসব ইসে দেখবেন সিপিইউ তে লেখা L3 ক্যাশে আছে বা L2 ক্যাশে আছে। L2 যেহেতু ক্যাশে থাকে তাহলে তার প্রাইস একটু কম হয়, কিন্তু L3 ক্যাশে হলে প্রাইস একটু বেড়ে যায়। এই শুধুমাত্র এই কারণে যে ফাস্টার অ্যাক্সেস হবে। আমি কি বুঝাতে পারছি? এই কারো কোনো কোশ্চেন আছে পর্যন্ত? তাহলে সবাই কি মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা বুঝছেন কি করে একটা প্রোগ্রাম রান হয়? তাহলে এখন যদি আপনাদের কোশ্চেন করি কেন ক্যাশে মেমরি ইউজ করতে হবে, পারা যাবে? জি স্যার। ওকে, যদি ক্যাশ ইউজ না করি তাহলে কি হয়ে যাবে? প্রোগ্রামটা স্টল হয়ে যাবে। আর কোনো কোশ্চেন আছে পর্যন্ত? আচ্ছা, এবার আমাকে বলেন তো, আমাদের যে প্রোগ্রাম, আমাদের সিস্টেম, এখানে কি শুধুমাত্র একটা প্রোগ্রাম চলে নাকি মাল্টিপল প্রোগ্রাম চলে? মাল্টি প্রোগ্রাম চলে। তাহলে যদি আমাদের র‍্যাম হয়, র‍্যামের কি একটা পার্টে একটা প্রোগ্রাম চলতেছে, মনে করেন ওএস চলতেছে একটা পার্টে, আরেকটা পার্টে কি চলতে পারে? ধরেন ব্রাউজার চলতেছে। আরেকটা পার্টে কি চলতেছে? মনে করেন কোনো ব্যাকগ্রাউন্ড ডেমো সার্ভিসগুলো চলতেছে, তাই না? তাহলে যেই সার্ভিস চলুক সবই তো প্রোগ্রাম। প্রোগ্রাম চালানোর জন্য কোথায় নিয়ে আসতে হবে? আমাদের র‍্যামে নিয়ে আসতে হবে, তাই না? চিন্তা করেন তো, যদি ব্রাউজার অপারেটিং সিস্টেমের মেমরি হাইজ্যাক করে ফেলে, তাহলে কি ভালো হবে? বা ব্রাউজার যদি ডেমোর মেমরি অকুপাই করে ফেলে, তাহলে কি ভালো হবে? তাহলে যখন মাল্টি প্রোগ্রাম আমাদের সিস্টেমগুলো চলে, সেই সিস্টেমে কি করতে হবে? একটা মেমরি প্রোটেকশন সিস্টেম চালু করতে হবে না? কারণ যদি মেমরি প্রোটেকশন না করতে পারি, তাহলে মাল্টি প্রোগ্রামের যে সিনারিওটা, যে মাল্টিপল প্রোগ্রাম রান করতে পারে, সেটা কি চলবে? তাহলে এই যে আমাদের যে অ্যাড্রেস স্পেস, যেটা আমাদের কোনো প্রোগ্রাম র‍্যামে দখল করে রাখে, সেটা কি করতে হবে? প্রোটেক্ট করতে হবে, তাই না? যেন কি অন্য কোনো প্রোগ্রাম এসে
নিজের প্রোগ্রামকে কি করতে পারে না, ওভাররাইট করতে পারে। যদি ওভাররাইট করে দেয় তাহলে সেই ইনস্ট্রাকশন হারিয়ে যাবে, আর ইনস্ট্রাকশন হারিয়ে গেলে কি আপনার প্রোগ্রাম ঠিকমতো কাজ করবে না। তাহলে এর জন্য আমাদের কি করা লাগবে? প্রোটেকশন অফ মেমরি রিকোয়ার্ড টু এনশিওর কারেক্ট অপারেশন। সবাই কি বলছেন? কারো কোনো কোশ্চেন আছে? তার মানে আমাদের এখানে কি অ্যাড করতে হবে? একটা প্রোটেকশন অ্যাড করতে হবে। সবাই কি বোঝা গেছে? কেন প্রোটেকশন অ্যাড করতে হবে সবাই বুঝছেন? ওকে। কিন্তু প্রথমে যখন আমাদের সিস্টেমটা বানানো হয়েছিল তখন প্রোগ্রাম ছিল কয়টা? সিঙ্গেল প্রোগ্রাম। তখন আর এত কিছু নিয়ে চিন্তা করা। কিন্তু যখন আমাদের মাল্টিপল প্রোগ্রাম চলে আসে এরকম, তখন কি করতে হবে? এরকম মেমরি প্রোটেকশন সৃষ্টি করতে হবে যে ব্রাউজার তুমি এই মেমরির পরে অ্যাড্রেস দিতে পারো, তুমি এর আগ পর্যন্ত থাকো। আর শুরু করবো কোথা থেকে? এখান থেকে। তাহলে বলতে এখানে সলিউশন কি করতে পারি আমরা প্রোটেকশন দেওয়ার জন্য? হ্যাঁ, কি করতে পারি? এর খুবই সুন্দর একটা সলিউশন আছে, আপনারা মাইক্রো প্রোগ্রামিং করে আসেন। এটা হচ্ছে প্রত্যেকটার যারা মানে মেমরি যেটা অ্যালোকেট করব সেখানে স্টার্টিং অ্যাড্রেস থাকবে, তার নাম কি? বেস অ্যাড্রেস। আর একটা অফসেট থাকবে। কি থাকবে? অফসেট। এই যে বেসের সাথে আমি অফসেট যোগ করব, যোগ করে যে লোকেশনটা পাবো ওই লোকেশনে যেতে পারবো। তাহলে আমি যদি একটা কন্ডিশন দিয়ে দিই যে লাস্ট হচ্ছে এই পর্যন্ত, তাহলে বেস আর অফসেট মিলে যদি এর বেশি হয়ে যায় তাহলে কি বলবো? যে না, তুমি অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু বেস আর অফসেট মিলে যদি এর কম হয় অ্যাক্সেস করতে পারবে। সবাই কি কোর আইডিয়াটা বুঝতে পারছেন? তাহলে আমরা দেখি সলিউশনটা কিভাবে করছে। একটু কিন্তু ট্রিকি, হ্যাঁ এই পার্টটা। ওকে, দেখেন তাহলে বেস আর লিমিট রেজিস্টার আমরা কেন ইউজ করব? আমাদের প্রোগ্রামের মেমরি যেন প্রোটেক্টেড থাকে তার জন্য আমরা কি ইউজ করব? বেস আর লিমিটিং রেজিস্টার। ক্লিয়ার? তাহলে বেস রেজিস্টার কি কাজ করে? আমার স্টার্ট কোথা থেকে? যেমন দেখেন এখানে একটা প্রসেস আছে, এই প্রসেস স্টার্ট কোথা থেকে হয়েছে? 30 কত? 3,40,000। এখান থেকে কি স্টার্ট হয়েছে, আর শেষ হয়েছে কোথায়? 4,20,940। মানে এটা আমাদের স্টার্টিং অ্যাড্রেস, এটা আমাদের কি এন্ডিং অ্যাড্রেস। তার জন্য এই প্রসেসের জন্য, তাহলে এই প্রসেসকে মেমরি দখল করতে পারবে বা অ্যাক্সেস করতে পারা উচিত না। আবার এই প্রসেস কি তার আগের প্রসেসের মেমরি অ্যাক্সেস করতে পারা উচিত না। তাহলে কি কন্ডিশন দিলে অ্যাক্সেস করতে পারবে না? মনে করেন আমার কাছে অ্যাড্রেস আছে 2 ছোট অ্যাড্রেস না, এটা দিয়ে 3,040 আর এটা দিয়ে 3,060 মনে করেন, ঠিক আছে? এটা কত? 3,040, এটা কত? 3,060। ওকে, এখন আমি যদি বলি এই প্রসেস আপনারা বলতেছে যে আমাদের 3,020 এর লোকেশনটা দাও, কি বলছে? 3,020 আপনি কি দিবেন? না। চেক করব কিভাবে? এই চেক করার জন্য আমরা কি ইউজ করব? এই যে কম্পিউটার এটা ইউজ করব। দেখেন এই প্রসেসকে একটা ওই প্রসেস সিপিইউর জন্য কি করবে? একটা অ্যাড্রেস জেনারেট করবে। আমি দেখব মনে করেন আপনার অ্যাড্রেসটা কত এখানে? 3,020। তাহলে এই যে 3,020 আর আমাদের বেস অ্যাড্রেস কত? 40 ছিল, তাই না? তাহলে এটা কি সত্য হইছে? এটা সত্য হইছে? এই যে সিপিইউ যে অ্যাড্রেস জেনারেট করে দিয়েছে আর আপনার বেসের অ্যাড্রেসটা ছিল, এটা কি ছোট না? তাহলে এটা কি ট্রু হইছে? ট্রু না হলে কি আপনি কি অ্যাক্সেস দিবেন না? তো নো হইলে কিসে ফেলাই দিবেন? একটা ট্র্যাপে ফেলাই দিবেন। তুমি ইললিগাল একটা কি মেমরি অ্যাড্রেস অ্যাক্সেস করতে যাচ্ছ, তোমার এটা দেওয়া যাবে না। তার মানে প্রসেস কি করবেন? থামাই দিবেন। ক্লিয়ার? ওকে, তাহলে এটা গেল বলছো কিসের জন্য? যে এই প্রসেসটা আগের প্রসেসকে হ্যান্ডেল করতে পারবে। ওকে, তাহলে পরের প্রসেসটা হইতে পারে না স্যার যে আমি এটা ইউজ করতেছি 3,080 ইউজ করতে পারি। দেখেন তো 3,080 হবে কিনা। তাহলে এবার কত আসবে? 3,000 অ্যাড্রেস জেনারেট করছে 3,080, কিন্তু বেস অ্যাড্রেস কত? ওই প্রসেসের জন্য। তাহলে অবশ্যই এটা বড়, মানে কন্ডিশনটা কি হইছে? সত্য হইছে। সত্য হলে কি নিচে যাবে? না, সে এখানে আসবে। কিন্তু এখানে এসে আবার কি পাইছে? তাহলে মনে করেন আমার বেস ছিল কত? এনে পিডিএফ 3,000 আর লিমিট কত আমার? 20। ক্লিয়ার? তাহলে 20 এর কত হবে এখানে? আর এখানে কত আছে? বলেন এই কন্ডিশনে কি সত্য হইছে? তাহলে সত্য হলে কি মেমরি অ্যাক্সেস পাবে? না, ঠিক আছে। আবার কোথায় ফেলে দিব?
তাই দেখেন একটা বেস আর একটা কি লিমিট। এই বেস আর লিমিট একটা পেয়ার অফ রেজিস্টার দিয়ে আমরা কি করে ফেলতে পারতেছি, মেমোরিকে প্রোটেক্ট করে ফেলতে পারতেছি। আমি বুঝতে পারছি এই বেস আর লিমিটের মধ্যে কি মেমোরির অ্যাক্সেসকে বাধা দিচ্ছি। এবার চিন্তা করুন দেখেন 80 না হয়ে এখানে যদি হইতো 3030, দেখেন প্রথমটা সত্য হইছে, কি এসে যাবে এখানে কত হচ্ছে 3030 হচ্ছে, এটা সত্য হইছে। তাহলে এখন আমি কি করতে দেব তাকে এই মেমোরি অপশনটা, ফার্স্টে তো সত্য হয় ও তাহলে কম দিয়ে দেন। আমি তো হয়তো তো হবে নাকি, ওকে তাহলে এবার কি এক্স করতে দেব না, এবার সমস্যা আছে। দেখেন তো এবার 3050 আমাদের কোন মেমোরি লোকেশনের মধ্যে আছে কিনা, এই দেখেন 3050 মেমোরির মধ্যে আছে, অবশ্যই তাহলে আমরা এক্স করতে দিব। ক্লিয়ার? তাহলে যদি আমি ব্যাখ্যা চাই যে বেস আর লিমিট রেজিস্টারের মাধ্যমে কি করে প্রোটেকশন দেওয়া হয়, সবাই কি বুঝছেন? কেন ইউজ করা হয় বুঝছেন? মেমোরি তো ফিক্স থাকে না কোনো প্রোগ্রামে, হ্যাঁ করে আমি মেমোরি দিছি খুব করে মানে আমি ধরুন কোনো ব্রাউজার চালাচ্ছি আর প্রথমে আমি ধরেন আগে আসবো সব করব করে একটা ক্লায়েন্ট বেশি ওপেন করব। ঠিক আছে আজকে তো এই সবাই কি এই পর্যন্ত বুঝছেন? সবাই কি এই পর্যন্ত বুঝছেন? জি স্যার। আবারও বলতেছি এই চ্যাপ্টারটা কিন্তু ট্রিকি, ঠিক আছে? একটু পড়াশোনা করতে হবে। করতে হবে রিডের করার পর পুরো একটা টপিকও স্যার ভালো লাগে না স্যার, কেমন কেমন লাগে। এখন আমরা কি করব? এই এখন আমরা কি শিখবো? অ্যাড্রেস বাইন্ডিং। অ্যাড্রেস বাইন্ডিং। এই আসছে, ঠিক আছে? ওকে নেক্সট, অ্যাড্রেস বাইন্ডিং এর কাজ কি? মনে করেন আপনি একটা ইউজার, ইউজার না, আপনি একজন ক্রিয়েটর, একটা অ্যাপ্লিকেশন বানাবেন। তা আপনি যখন অ্যাপ্লিকেশন বানাবেন তখন কি আপনি জানেন ওই অ্যাপ্লিকেশনটা আপনার যে ক্লায়েন্ট আছে তার কোন র‍্যামের কোন অ্যাড্রেস থেকে শুরু হবে, এটা কি জানেন? জানেন আপনি? তাহলে আপনি যখন প্রোগ্রাম লিখবেন তখন কি এই চিন্তা করে লিখবেন যে আমার প্রোগ্রামটা আপনার সিস্টেমের এই অ্যাড্রেস থেকে শুরু করতে হবে? জানবো আমি এটা? তাহলে আমার এটা কি করতে হবে? ট্রান্সলেট করতে হবে না? যে ইউজার একভাবে প্রোগ্রাম লিখছে, এটাকে কি মেমোরির কোন লোকেশনে আনতে হবে, এটা আগে থেকে স্পেসিফাই করতে হবে। হবে কি হবে না? তাহলে কি আসবে সঠিক পজিশনে? না। তাহলে এটার জন্য আমাদের কি লাগবে? অ্যাড্রেস বাইন্ডিং লাগবে। তাহলে অ্যাড্রেস বাইন্ডিং বলতে কি বোঝায়? যে ইউজারের যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা মেমোরির ফিজিক্যাল কোন লোকেশনে যায় বসবে তার একটা ট্রান্সলেট করতে হবে। আমি কি বুঝাতে পারছি সবাইকে? কোনো কোশ্চেন আছে পর্যন্ত? তাহলে দেখেন কি আছে এখানে, programs on disk ready to be brought into memory to execute from an input queue। এর অর্থ কি? ওই যে আমরা যখন সব প্রোগ্রাম কোথায় থাকে, ডিস্কে থাকে, ডিস্কে থেকে কোথায় নিয়ে আসতে হবে, র‍্যামে নিয়ে আসতে হবে। র‍্যামে তো একসাথে অনেকগুলো প্রোগ্রাম আসতে পারে, তাহলে যতগুলো প্রোগ্রাম হবে সেগুলোকে আমরা কিসে রেখে দেব? একটা ইনপুট কিউতে রেখে দেব। ক্লিয়ার? এখন বলেন যদি আমি কোনো কিছু স্পেসিফাই না করি তাহলে আমাদের এই প্রোগ্রামটা র‍্যামের কত নাম্বার স্পেস থেকে শুরু করবে এক্সিকিউশন? 0 0 0 0 0, মানে যতগুলো একেবারে 0 তম পজিশন থেকে কি হবে এক্সিকিউশন স্টার্ট করবে, যদি আমি স্পেসিফিক ভাবে কোনো কিছু না বলি। তাই লেখা যে উইদাউট সাপোর্ট মাস্ট বি লোডেড ইনটু অ্যাড্রেস 0 0 0 0, মানে প্রথম যে মেমরি লোকেশনটা আছে সেই লোকেশনে কি হবে এগুলো লোড হওয়া শুরু করবে। সবাই কি বুঝছেন? ওকে, এখন কথা হলো কাহিনী কি বলুন তো এটা? Inconvenient to have fast user process physical address always at 0 0 0। মনে করেন এরপর কিছু অন্য একটা প্রোগ্রাম চলে আসছে, এটা আমাদের প্রোগ্রামে, এটা আমাদের প্রোগ্রাম, তাহলে প্রোগ্রাম বি আমি কিছু বলিনি, তাহলে প্রোগ্রাম বি কোথা থেকে শুরু করার চেষ্টা করব? 0। তাহলে আবার ঝামেলা হয়ে যাবে না? বুঝতে পারছেন? তাহলে এর জন্য আমাদের কি লাগবে? অ্যাড্রেস বাইন্ড করা লাগবে, যে আমি এখানে যে লোকেশনে দিই না কেন ফিজিক্যালি আসি কি সঠিক জায়গায় বসে যাবে। ক্লিয়ার? তাই বলা এখানে যে কই গেল সোর্স কোড অ্যাড্রেসেস আর ইউজুয়ালি সিম্বল। যেমন এখানে যদি আমি লিখি ইন্টিজার x = 5 আর লাস্টে যদি লিখি প্রিন্ট x, তাহলে এটা কত নম্বর লোকেশন? মনে করেন এটা হচ্ছে 100 তম লোকেশন, আর এটা কত নম্বর লোকেশন? 101 নম্বর লোকেশন। তাহলে এ কি এখানে এসে 100 নম্বর লোকেশনে বসে যাবে?
চিন্তা করেন তো, এই কি বসে গেলে হয় 100 নম্বর লোকেশনে? তাহলে কি করতে হবে, এই যে লোকেশনগুলো আছে এই লোকেশনকে আমরা কি বলবো, সিম্বলিক লোকেশন বলবো। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমার যদি ফিজিক্যাল লোকেশন আসতে হয় তাহলে আমাদের কি করতে হবে, অ্যাড্রেস বাইন্ড করতে হবে যেন ফিজিক্যাল লোকেশনে এসে থেমে যায়। এই বুঝতে পারছেন? আর এই অ্যাড্রেস বাইন্ড করা যায় তিনটা উপায়। কয়টা উপায়? প্রথমটা কি আমাদের কম্পাইল টাইম, তারপরটা লোড টাইম, আর লাস্টটা এক্সিকিউশন টাইম। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করুন। যদি আমি আগে থেকেই জানি যে এই এক্সটা 5000 তম লোকেশন আসবে, আবার বলতেছি এই 5000 লোকেশন কার, এটা হচ্ছে র‍্যাম, আর এটা কার, প্রোগ্রাম। ক্লিয়ার? তাহলে মনে করেন এই প্রোগ্রামটা আপনি কম্পাইলারের কাছে তুলে দিয়েছেন, আর কম্পাইলার জানে আপনার এই প্রোগ্রামটা কোথায় লোড হবে, 5000 এ লোড হবে। ঠিক আছে, তারপর আপনি কি 100 থেকে শুরু করেন নাকি 0 থেকে শুরু করেন? তাহলে আপনি বলুন তো ইন্টিজার x এর মেমরি কত নম্বর লোকেশনে আসবে? 5100। শুরু হয় কত থেকে? আর এর লোকেশন কত? তাহলে এই 5100 কি করে বাইসি করছেন, শুরুর অ্যাড্রেস প্লাস কি, বুঝতে পারছেন কোন সমস্যা হচ্ছে? এটা কখন হচ্ছে, কম্পাইল টাইমে। কখন হবে, যখন কম্পাইলার জানবে যে এক্সাক্ট লোকেশন কোথায়, মানে এই 5000 ফিক্সড, মানে আপনি যদি প্রোগ্রামে রান করেন তাহলে প্রোগ্রামে কোথা থেকে শুরু হবে, 5000 থেকেই শুরু করতে হবে। ক্লিয়ার বুঝা গেছে? এই ধরনের বাইন্ডিং কে আমরা কি বলি, কম্পাইল টাইম বাইন্ডিং। তাই কি বুঝতে পারছেন? তাই লেখা if memory location is known a priori, মানে কি, আগে থেকে আপনি মেমরি লোকেশন জানেন। absolute code can be generated, এই absolute code বলতে কি বোঝায়, এই স্যার অ্যাড্রেস, এই কোডের absolute অ্যাড্রেস কোনটা, 5100। তাহলে কি ডাইরেক্ট জেনারেট করা যাবে। must recompile code in starting location, তাহলে যদি এই স্টার্টিং লোকেশন চেঞ্জ হয়ে যায় তাহলে আবার কি করতে হবে, এই কোডটাকে রিকম্পাইল করে শুরু করতে হবে। আমি বুঝতে পারছি? আর কোনো কোশ্চেন আছে? যদি এই স্টার্টিং লোকেশন চেঞ্জ হয়ে যায় তাহলে কি আবার রিকম্পাইল করতে হবে, যেখানে কি যাবে, কম্পিউটারে রিসোর্স খরচ হবে। সেম কাজ বারবার করতেছে, জাস্ট কিসের জন্য, অ্যাড্রেস চেঞ্জ করতে। আর কোনো কোশ্চেন আছে? স্যার অ্যাবসোলিউট কোডটা যদি স্যার দেওয়া মেমরি থেকে যদি এক্সিট করে তখন কি হবে, যেমন এই যে এক্সিট জানো, এক্সিট করলে কোথায় পর্যন্ত চলে যাবে, প্রথমে আমি কি পড়াই আসছি, মেমরি প্রোটেকশন পড়াই আসছি। যখনই মেমরি লোকেশন থেকে এক্সিট হয়ে যাবে তখন কোথায় পড়ে যাবে, অপারেটিং সিস্টেমে ট্র্যাপে পড়ে যাবে। এখানে আমাদের একটা কোশ্চেন যেটা ভ্যালিড কোশ্চেন হওয়ার কথা ছিল, আমার কেমন মনে পড়লো, বলতে ভুলে গেছি। স্যার এই বেজ আর লিমিট, এই বেজ আর লিমিট অ্যাড্রেস কে সেট করে দিচ্ছে তাহলে? হ্যাঁ, কি করে দিচ্ছে? সিপিইউ সেট করে না, কে করছে সেটা? কারণ প্রথম দিন বলছিলাম ওএস এর কাজ কি, সবগুলো প্রোগ্রামকে ম্যানেজ করা, হার্ডওয়্যার রিসোর্স ম্যানেজ করা, তাই না? এই ওএস তার কিছু স্পেশাল প্রিভিলেজড ইনস্ট্রাকশনের মাধ্যমে এই বেস আর লিমিট রেজিস্টারের ভ্যালু কি করতে পারে, চেঞ্জ করতে পারে। এই কারণে আপনি বলেন না নতুন ট্যাব খুলছি তাহলে কি হবে, তখন সে সুন্দর করে কি করবে, লিমিটের ভ্যালুটা বাড়াবে। আমি বুঝতে পারছি? আর এই কাজটা কি করবে, শুধুমাত্র অপারেটিং সিস্টেমই করতে পারে। কারণ এই কাজটা করার জন্য কি করা লাগবে, স্পেশাল প্রিভিলেজড ইনস্ট্রাকশন লাগবে, যেটা কি ইউজার মোডে পসিবল না। যেটা অ্যাক্সেস করতে গেলে কি লাগবে, কার্নেল মোডে যাইতে হবে। সবাই কি বুঝতে পারছেন পুরো কোর্সের অবস্থা? সব কোর্স কিন্তু মানে পড়ানোর কিন্তু উদ্দেশ্য এই, মানে এই সিকোয়েন্সিং কিন্তু এইটাই, সবকিছু একটা একটার সাথে কানেক্টেড। স্যার এরা কি প্রত্যেক প্রোগ্রামের জন্য সেট লিমিট দিয়ে দিবে নাকি প্রায়োরিটি ওরা রিসেট করতে পারে? এই যে ওএস চিন্তা করতে পারে এখন, আগে তো এগুলো কিছুই ছিল না। আগে ছিল জাস্ট কি একটা প্রোগ্রাম ছিল, একটা প্রোগ্রামই লোড করব। কিন্তু যখন যে মাল্টি প্রোগ্রামিং এর কাহিনী আসছে তখন এইসব কাহিনী আসছে, যে তাই কতখানি দিব, এটা কি ডাইনামিক চেঞ্জ হবে নাকি চেঞ্জ হবে না, এগুলো আজকে পড়াশোনা। হ্যাঁ, এই তাহলে বলেন বাইন্ডিং বলতে কি বোঝায়, এই বাইন্ডিং বলতে কি বোঝায়? আমরা যখন কোড লিখি এই যে অ্যাড্রেস জেনারেট হয়
এটা কি ফিজিক্যাল অ্যাড্রেস? এটা কিন্তু অ্যাবসলিউট কোড না, এটা আমরা লিখতেছি, এটাকে আমরা কি বলি সিম্বলিক কোড। তাহলে এই সিম্বলিক কোড থেকে যদি আমাদের অ্যাবসলিউট অ্যাড্রেস জেনারেট করতে হয় তাহলে কি করতে হবে? আমাদের অ্যাড্রেস বাইন্ডিং করতে হবে, যে এই অ্যাড্রেসটা কনভার্ট করে কোথায় চলে আসবে, এই অ্যাড্রেসে দিতে হবে। ক্লিয়ার? আর এই যে অ্যাড্রেস বাইন্ডিং হবে, এই অ্যাড্রেস বাইন্ডিং কয়ভাবে করতে পারি আমরা? তিন ভাবে। প্রথমটা কি আমাদের, তারপরটা, তারপরটা এর মধ্যে কম্পাইল টাইমে কি হয় যে আগে থেকে আমার জানতে হবে যে স্টার্টিং পজিশন কোনটা। যদি না জানি তাহলে করতে পারবো না। যদি আমাদের স্টার্টিং পজিশন চেঞ্জ হয়ে যায় তাহলে কি করতে হবে? এই পুরো কোডটাকে আবার কি করতে হবে? রিকম্পাইল করে ওর ওই স্টার্টিং অ্যাড্রেস থেকে শুরু করতে হবে। সবাই কি বুঝছেন? কারো কোনো কোশ্চেন আছে? এবার আসি কি, মনে করেন এবার আমি প্রোগ্রাম কম্পাইল করতেছি কিন্তু আমি আগে থেকে জানি না এই লোকেশনটা কত। তাহলে আমি কি স্টার্টিং লোকেশনটা জানি না, তাহলে কি করতে হবে? যদি আমি না জানি তাহলে প্রথমে কি করব? দেখেন প্রথমে কি করব, প্রথমে মাস জেনারেট রিলোকেটেবল কোড। এর অর্থ কি? রিলোকেটেবল কোড বলতে এই যে আমরা 100 101 বলতেছি না, এইভাবে লোকে মানে কোডটা জেনারেট করে দিবে, যে বলবে 100 নাম্বার মেমরি লোকেশন কে অ্যাক্সেস করবে, x অ্যাক্সেস করবে, 101 নাম্বার মেমরি লোকেশন কে অ্যাক্সেস করবে, প্রিন্ট অ্যাক্সেস করবে। সবাই কি বুঝছেন? এই যে আমাদের 100 নাম্বার মেমরি পজিশন এইটা, 101 নাম্বার মেমরি পজিশন এইটা, এটা কে জেনারেট করে দিবে? ওএস কম্পাইলার করে দিবে। কম্পাইলার আছে। আর এই যে জেনারেট করতেছে এটাকে আমরা কি বলি? স্যার আবার কি বলবো? এটা কনফিউজিং ব্যাপার সব, ঠিক আছে? স্বাভাবিক। দেখেন দেখেন রিলোকেটেবল কোড বলতে কি বোঝায়? কম্পাইল টাইমে যদি আপনি সব লোকেশন জানেন তাহলে কি 100 101 আপনার কি জেনারেট করার কোনো দরকার আছে? আপনি বলবেন স্যার এটা 101 না, কম্পাইলার কি বলবে? ভাই তুমি ভুল, এটা 5000, এটা কত? 5100। এটা কে বলতেছে? কম্পাইলার। কারণ কি কম্পাইলার কি জানে? স্টার্টিং অ্যাড্রেসটা জানে। কিন্তু এখন আমি কি করতে পারবো না? লোড টাইমে কি হইছে? কম্পাইলার বলছে না স্যার আমি জানি না, স্টার্টিং অ্যাড্রেস কি আমি জানি না। তাহলে আমি কি করতে হবে? সে প্রথমে কি জেনারেট করতে বসে? কম্পাইলার বলছে ঠিক আছে তুমি যদি ফিজিক্যাল অ্যাড্রেস না জানো তুমি কি জেনারেট করো আগে? রিলোকেটেবল কোড। মানে ফিক্স না, এই পজিশনে যে হবে এরকম ফিক্স না, রিলোকেট করতে পারো। যে আমি 5000 থেকে শুরু করতে পারি, 10000 থেকে শুরু করতে পারি, 1000 থেকে শুরু করতে পারি। এই ধরনের কোডকে আমরা কি বলবো? রিলোকেটেবল কোড। If memory location is not known at compile time. তাহলে এই যে আমরা রিলোকেটেবল কোড পাই গেছি, এটা 100 আর এটা কত? 101। এই লোড টাইমে কি করবে? প্রোগ্রামকে যখন মেমরিতে নিবে তখন কি? তখন তো সে স্টার্টিং অ্যাড্রেস জানে কত নিবে, জানো না? তখন সে কি করবে? এই স্টার্টিং অ্যাড্রেসের সাথে সেই রিলোকেটেবল কোডটা যোগ করবে। কত হবে? 5000। ক্লিয়ার? আর এই কাজটা কখন হচ্ছে? লোড টাইমে হচ্ছে। কখন হচ্ছে? এখন আপনারা সবাই কি লোড টাইম নিয়ে ক্লিয়ার? লোড টাইম কখন হয়? ধরেন আপনাদের সি প্রোগ্রাম আছে, এই সি প্রোগ্রামকে প্রথমে কিসে কনভার্ট করি? আমরা অবজেক্ট ফাইলে কনভার্ট করি না? এই অবজেক্ট ফাইলে কনভার্ট করার পরে যখন আমরা exe তে ডবল ক্লিক করি তখন কি হয়? অবজেক্ট ফাইলটা মেমরিতে যায় লোড হয়। ওই টাইমটাকে আমরা কি বলবো? লোড টাইম। আমি বুঝতে পারছি? তাহলে লোড টাইম মানে কি এক্সিকিউশন টাইম শুরু হইছে? না, এক্সিকিউশন শুরু করার আগে। যে আপনি অবজেক্ট ফাইলে কোথায় রাখছেন? মেমরির মধ্যে রাখছেন। ক্লিয়ার? তাহলে আপনি যখন রাখবেন তখন কি করবেন? তখন তো আপনি জানেন স্টার্টিং অ্যাড্রেস কত হবে, তাহলে তখন এর সাথে ওই রিলোকেটেবল কোড কি করবেন? যোগ করবেন। যোগ করে কি পেয়ে যাবেন? মেন যে ফিজিক্যাল অ্যাড্রেস ওটা পেয়ে যাবেন, বা মেমরির যে অ্যাড্রেস ওটা পেয়ে যাবেন। সবাই কি বুঝছেন? এটা কি ছিল আমাদের লোড টাইম অ্যাড্রেস বাইন্ডিং। কিন্তু এখানে একটা প্রবলেম আছে স্যার, ওই যে 50 জিবি যদি একসাথে আমি বসাতে চাই বসাতে পারবো না? তাহলে এর জন্য আমাদের কি করতে হবে? রান টাইমে অ্যাড্রেস বাইন্ড করতে হবে। কি করতে হবে? রান টাইম। তাহলে একটা হচ্ছে আমাদের কম্পাইল টাইম, একটা হচ্ছে আমাদের, আর একটা হচ্ছে কি আমাদের, এই তিনটা টাইমে আমরা কি করতে পারি? অ্যাড্রেস বাইন্ড করতে পারি। মানে এখানে যে কোডটা থাকবে এই কোডটা কোন ফিজিক্যাল অ্যাড্রেসে যাবে সেটা জেনারেট করতে পারবো। ক্লিয়ার বোঝা গেছে? তারপর রান টাইম মানে কি বোঝায়? মনে করেন আপনার অনেক বড় একটা কোড,
এখানে অনেকগুলো ফাংশন আছে, সবগুলো ফাংশন কি সব একই টাইমে লাগে? লাগবে। তা আপনি কি করতে পারেন, স্যার আমার এই 10তম সেকেন্ডে আমার এই ফাংশনের মডেলটা লাগবে, আপনি কি করবেন, এই মডেলটা কোথায় কোথায় রাখবেন, র্যামে রাখবেন। ক্লিয়ার? আবার মনে করেন 11তম সেকেন্ডে স্যার ওটা লাগতেছে না, তখন কি এটাকে সরাই ফেলতে হবে না? সরাই ফেলে কি অন্য একটা মডিউলার র্যামটা তুলতে হবে। তাহলে প্রোগ্রাম কি করতে পারে বা মডিউল কি করতে পারে, এই যে আমাদের যে মেমোরি লোকেশনটা আছে এখান থেকে কি করতে পারবে, চেঞ্জ করতে পারবে, তাই না? আর এই চেঞ্জটা কখন হবে, রান টাইমে হবে। ক্লিয়ার? তো রান টাইমে এই যে 5000 সবসময় কি 5000 থাকবে তাহলে? তাহলে এটাও কি হতে পারে, চেঞ্জ হয়ে এখানে কি আসবে বলুন তো? আর এই বেস বারবার কে চেঞ্জ করবে, আর এটা কখন হবে, রান টাইম হবে, যখন এক্সিকিউট করতেছে ওই টাইমে চেঞ্জ হচ্ছে। তাহলে লোড টাইমে কি এটা চেঞ্জ হচ্ছিল না, কিন্তু লোড টাইমের সুবিধা কি ছিল, যে আমার আগে থেকে স্টার্টিং এটা জানা দরকার হচ্ছে না, যখন আমি লোড করব তখন জানলেই হচ্ছে। আমি বুঝাতে পারছি? কিন্তু রান টাইম আমাদের কি সুবিধা দিচ্ছে, যে আমার এটা তো জানা লাগতেছেই না, প্লাস কি যদি আমি চেঞ্জ করতে চাই সেটা আমি কি করতে পারবো, চেঞ্জও করতে পারবো, কিসের মাধ্যমে, বেস রেজিস্টারের মাধ্যমে। ক্লিয়ার? আর এই যে কোডটা 100, এই কোডটাকে আমরা কি বলবো, রিলোকেটেবল কোড বা রিলোকেটেবল অ্যাড্রেস, যেটা কি জেনারেট করে দিবে, আমাদের কম্পাইলার জেনারেট করে দিবে। তাহলে সবাই কি বুঝছেন আমরা অ্যাড্রেস বাইন্ডিং কয়টা স্টেপে করতে পারি, 3টা স্টেপে করতে পারি। ক্লিয়ার বোঝা গেছে? ওকে, তাহলে এই যে কথাগুলো বললাম সব বইয়েরই কথা, ঠিক আছে? এই কারণে একটু বোরিং লাগতেছে স্যার কিন্তু কিছু করার নাই। স্যার কি একটা প্রশ্ন কম্পাইল টাইমে তার মানে র্যামে আসার আগেই জায়গাটা দখল করে? হ্যাঁ, কম্পাইল টাইম বলতে কি বোঝাচ্ছে, আমি আগে থেকে জানি যে র‍্যামের এই পোরশনটা ফাঁকা আছে, আমি ওইখানে এসে বলবো। মানে রান করার আগেই জায়গা দখল করে? হ্যাঁ, রান করার আগে জায়গা দখল করব। কিন্তু কথা হলো এটা অসুবিধা কি, যে ওয়েস্ট হচ্ছে না, যে আমি কখন রান করব না, তো ওইটুকু জায়গা কিন্তু আর ইউজ করতে দিতে পারতেছি না। এটা হচ্ছে কম্পাইল টাইমের সমস্যা। কিন্তু রান লোড টাইমে কি সমস্যা আছে না, লোড টাইমে কি যখন আমরা মেমোরি লোড করব তখন আমার অ্যাড্রেসটা দিলে হচ্ছে। আর এক্সিকিউশন টাইমে কি সুবিধা, যে স্যার আমার তো স্ট্যাটিক অ্যাড্রেস লাগতেছেই না, লোড করে ফেলছি, তাও আমি কি করতে পারি, স্ট্যাটিক অ্যাড্রেসটা চেঞ্জ করে দিতে পারি, কিসের মাধ্যমে, বেস রেজিস্টারের মাধ্যমে। আর বেস রেজিস্টারের ভ্যালুটা কে চেঞ্জ করবে, অপারেটিং সিস্টেম। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে? ওকে, ক্লিয়ার? এই জিনিসটা এমনি অনেক কঠিন, একটু না ব্রেক নিয়ে একটা ব্রেক নিলে হবে। এই দেখেন এই যে কথাগুলো বললাম, দেখেন প্রথমে কি আমাদের সোর্স প্রোগ্রাম, ওই সি ফাইলটা চিন্তা করেন, ওই সি ফাইলটা প্রথমে কোথায় যাবে, কম্পাইলার আর অ্যাসেম্বলার কাছে যাবে। এই টাইমটাকে আমরা কি বলবো, কম্পাইল। তারপরে সে আগে থেকে জানে যে অ্যাড্রেস কত, যদি না জানে তাহলে কি জেনারেট করবে, রিলোকেটেবল কোড জেনারেট করবে। সেই রিলোকেটেবল কোডটা কি আমাদের অবজেক্ট, এই যে যদি আমাদের main.c ফাইলটা থাকে তাহলে এটাকে আমরা কি জেনারেট করব, আমরা main.o, এইটাই আমাদের কি ফাইল, রিলোকেটেবল কোড বা অবজেক্ট ফাইল। এই অবজেক্ট ফাইলকে আবার মেমোরিতে লোড করার কাজটা লোডার, এই যে লিঙ্কার আর লোডার। এই লিঙ্কার কি করে, মনে করেন আপনারা main.c তে প্রিন্টএফ ইউজ করছেন না, প্রিন্টএফ দেবো তাই মানে আওলাই দেবো, মনে করেন আমাদের stdio হ্যাঁ ওই সেম .h না, আবার মনে করেন আমার অন্য একটা সি ফাইল আছে, ওই ফাইলের কোড এখানে যাচ্ছে, তাহলে কি করতে হবে, include sub.c এরকম করেন না আপনারা, করছেন না এরকম, যে অন্য একটা ফাইল বানিয়েছেন যার নাম কি সাব, সেই ফাইলটা আপনি এই ফাইলে রাখতে যাচ্ছেন। তাহলে এই যে আমাদের ফাইলগুলো আছে এগুলো কি একে অপরের সাথে লিংক করতে হবে না, লিংক করতে হবে না, এই লিংকের কাজটা কি করে, লিংকেজে লিংক। এই যে আদার যে অবজেক্ট মডিউলগুলো আছে সেই মডিউলের সাথে আপনার যে সোর্স প্রোগ্রাম আছে সেটা কি করে দেয়, কানেক্ট করে দেয়। আমি কি বুঝাতে পারছি? কোনো কোশ্চেন আছে? স্যার একটু কিছু করার নাই স্যার, সরি স্যার আর ঢুকতে না স্যার ভিতরে, স্যার না অনলাইন ক্লাস স্যার মানে ওরা চিন্তা থাকে স্যার
প্রসেসিং অফ হয়ে গেছে স্যার হ্যাঁ প্রসেসিং অফ হয়ে গেছে স্যার স্যার 1 ঘন্টা ননস্টপ প্রসেস করতে পারতেছে স্যার 1 ঘন্টা ননস্টপ কথা বলছেন স্যার র্যামের মেমরি এক্সিকিউট সিনথিয়া স্যার কোল্ড ড্রিঙ্কস ওই চলে সব স্যার ওয়েব দিয়ে বুঝাও সবাই স্যার ওয়েব দিয়ে বুঝাইতেছে যে ডাটা প্রসেস হইতাছে না এই দেখেন মেইন ডট সিতে আমার কি আছে ডেডলক হয়ে আছে না আর এই ডিসপ্লে ফাংশনের কোডটা কোথায় আছে সাব ফাংশন সাব ডট সি তাহলে আমরা এখানে কি করি ইনক্লুড আমরা সুন্দর করে করে দিই তাহলে অটোমেটিক হয়ে যাবে না তাহলে বলেন এই কাজটা করে কি ওএস কম্পাইলার করে না কম্পাইলার কি করে এখান থেকে কি বানাবে মেইন ডট ও ফাইল বানাবে এটা কি বানাবে মেইন ডট সরি মেইন না সাব ডট তাহলে কম্পাইলারের কাজ কি অবজেক্ট ফাইল বানানো বা অবজেক্ট মডিউল বানানো আর এই অবজেক্ট মডিউলে কি রিলেটেবল কোড কিন্তু কথা এদের মধ্যে কি কোনো লিংকেজ হইছে এই লিংকেজটা কি করে দেয় লিংকার করে দেয় যে নিজের মডিউল আর অন্য যে মডিউলগুলো লাগবে সেই মডিউলগুলো একসাথে আনবে এবার কি বুঝছেন লিংকারের কাজটা কি তাহলে লিংকারের কাজ শেষ এবার লিংকারের কাজ করার পরে কি আপনার প্রোগ্রামটা রান করার জন্য কোথায় নিতে হবে লোড করতে হবে তো এটা কার কাজ এই লোডার কোথায় নাই এই সকল কোডটাকে র‍্যামে যে পুশ করবে ক্লিয়ার এখন মনে করেন স্যার রান টাইমে কোন একটা জিনিস মনে হলো যে ও এই কোডটা তো এখানে আসে না তার লিংকেজ একটু ভুল হয়ে গেছে তা লিংকেজ ভুল হওয়ার জন্য আমরা এখানে কি করব ডাইনামিক লিংকিং করি আর ডাইনামিক লিংকিংটা কোথায় হয় যেমন আপনারা সবাই লেখেন ইনক্লুড stdio.is নাকি এখানে অনেকগুলো আছে ফাংশন আছে এতগুলো লাইব্রেরি ফাংশন কি আমার লাগবে আপনি ইউজ করছেন শুধুমাত্র প্রিন্ট এতগুলো লাইব্রেরি ফাংশন যদি আপনি লোড করেন মেমরি জায়গা খাই ফেলবেন অনেক তাহলে এটা কি সঠিক হইতো না এই জন্য যখন এতে লিংক করে না ও এখানে বলে যে এইটা আমি কোথায় পাবো stdio.h এ পাবো তাহলে এইটা রান টাইমে ডিসাইড হয় যে কোন ফাংশনটা উঠে নিয়ে আসবে আর সেই রান টাইমটা কোথায় ডাইনামিক ভাবে লিংক করে দেওয়া ক্লিয়ার আর ডাইনামিক ভাবে লিংক করে দেবে কখন যখন ওই বেস অ্যাড্রেসের মাধ্যমে আমি স্টার্টিং অ্যাড্রেসটা বারবার পরিবর্তন করতে পারবো ক্লিয়ার বুঝতে পারছেন কোন সমস্যা আছে ভাষা অনেক পড়তে হবে ক্লিয়ার তাহলে আমার একটু বলুন তো আমি আবার একটু যাই আগে বলছি কয়েকটা ক্লাস অনেক কষ্ট হবে আপনাদের স্যার পড়া ইন্টারেস্টিং হইলে স্যার কষ্ট হতো না হ্যাঁ পড়াটা ইন্টারেস্টিং হইলে কষ্ট হতো না পড়া ইন্টারেস্টিং দেখেন তাহলে বলেন সিপিইউ আমাদের যে অ্যাড্রেস জেনারেট করে সিপিইউ আমাদের যে অ্যাড্রেস জেনারেট করে এটা কি ফিজিক্যাল অ্যাড্রেস না সিপিইউ তাহলে এই অ্যাড্রেসকে বলা হয় লজিক্যাল অ্যাড্রেস ক্লিয়ার এই লজিক্যাল অ্যাড্রেস যখন অ্যাড্রেস বাইন্ডিং হয় তখন কিসের রূপান্তর হয় ফিজিক্যাল ফিজিক্যাল অ্যাড্রেস ক্লিয়ার এই জন্য লজিক্যাল অ্যাড্রেসকে মাঝে মাঝে ভার্চুয়াল অ্যাড্রেসও বলে আমি কি বুঝাতে পারছি কার কোনো কোশ্চেন আছে তাহলে আমরা যে কোডটা লিখি সেই কোড যখন সিপিইউ তে যায় সিপিইউ কি জেনারেট করে দেয় আমাকে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করে দেয় এই লজিক্যাল অ্যাড্রেস কোনটা স্যার এই 100 101 এগুলো কি অ্যাড্রেস লজিক্যাল অ্যাড্রেস কিন্তু এটা লাস্টে কিসে কনভার্ট হয় 5100 বা 5101 এটাকে আমরা কি বলবো ফিজিক্যাল অ্যাড্রেস তাহলে লজিক্যাল অ্যাড্রেস কে জেনারেট করে দেয় সিপিইউ আর ফিজিক্যাল অ্যাড্রেস কখন জেনারেট হয় অ্যাড্রেস বাইন্ডিং এর মাধ্যমে সেটা কম্পাইল টাইম হতে পারে লোড টাইম হতে পারে আর যদি এগুলো একটাও না হয় কোথায় যেতে হবে এক্সিকিউশন তাহলে এটাই হচ্ছে সেই কথা যে আমাদের লজিক্যাল অ্যাড্রেস কোথায় জেনারেট হয় সিপিইউ মধ্যে জেনারেট হবে ক্লিয়ার অলসো রেফার টু অ্যাজ ভার্চুয়াল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেস কখন হয় সিন বাই কি বলতে আমরা একটা স্পেশাল হার্ডওয়্যার আছে যা কি বলি মেমরি ম্যানেজমেন্ট ইউনিট এই মেমরি ম্যানেজমেন্ট ইউনিটে কি দেখবে শুধুমাত্র ফিজিক্যাল অ্যাড্রেস দেখবে তা বলুন তো এটা করলে কি সুবিধা হচ্ছে আমার যে ইউজার প্রোগ্রাম সে কি ফিজিক্যাল অ্যাড্রেস কোনদিন দেখতে পারছে না সে কি বলতেছে যে আমার লোকেশন কত 100 বা লোকেশন কত 101 কিন্তু এটা কে দেখতেছে আমাদের প্রোগ্রাম দেখতেছে আর এটা কে দেখতেছে আমাদের মেমরি ম্যানেজমেন্ট ইউনিট দেখতেছে তাহলে এটার মাধ্যমে কি করছে বলতো আবার প্রোটেকশন অ্যাড করে ফেলছি যে কোন ইউজার প্রোগ্রাম
আমার ভিতরের মেমরি অ্যাড্রেস দেখতে পারবে না। ক্লিয়ার, বুঝতে পারছেন? কোনো কোশ্চেন আছে? ওকে, এখন এই যে লজিক্যাল অ্যাড্রেস আছে, যদি আমাদের 3 বিটের লজিক্যাল অ্যাড্রেস হয়, মানে এরকম 3টা হয় সংখ্যা, তাহলে কতটা লজিক্যাল অ্যাড্রেস বানাইতে পারবেন আপনি? 000 থেকে 9999, তার মানে কি 1000টা লোকেশন বানাইতে পারবেন না? তাহলে এই যে 1000টা লোকেশন, এগুলো হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। তো লজিক্যাল অ্যাড্রেসে যতগুলো সেট পসিবল তাকে আমরা কি বলবো? লজিক্যাল অ্যাড্রেস স্পেস। অনুরূপভাবে ফিজিক্যালের যতগুলো স্পেস পসিবল তাকে আমরা কি বলি? ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস। বুঝতে পারছেন? একটু মনে রাখবেন এখানে যে যখন কম্পাইল টাইম আর লোড টাইম হয়, এই কম্পাইল টাইম আর লোড টাইমে ফিজিক্যাল অ্যাড্রেস আর হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস সেম হয়। কম্পাইল টাইম আর লোড টাইমে ফিজিক্যাল অ্যাড্রেস আর লজিক্যাল অ্যাড্রেস কি হবে? সেম হবে। কেন স্যার সেম হবে? কারণ এই দুইটা অ্যাড্রেসই কখন জেনারেট হয়? এক্সিকিউশন করার আগে নাকি এক্সিকিউশন করার পরে? অবশ্যই এক্সিকিউশনের আগে। এইজন্য অলওয়েজ কি লজিক্যাল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেস সেম হয়। কিন্তু এক্সিকিউশন টাইমে কি হয়? লজিক্যালি একটা অ্যাড্রেস বানাই ফেলে, যখন এক্সিকিউশন হয় তখন চেঞ্জ হয়। আমি কি বুঝাতে পারছি? যেমন এটা 5001 থেকে শুরু হইছে, কিন্তু এটা কত থেকে হইতে পারে? 6 কারণ আমি কি চেঞ্জ করছি? বেস অ্যাড্রেসের ভ্যালু চেঞ্জ করেছি। বুঝতে পারছেন? ওকে, এই ছিল কি আমাদের লজিক্যাল অ্যাড্রেস আর কি ফিজিক্যাল অ্যাড্রেস। আর এই সকল কাজ কে হ্যান্ডেল করবে? মেমরি ম্যানেজমেন্ট ইউনিট। ক্লিয়ার? ওকে, বেস চেঞ্জ হলে ওইখানে রিকম্পাইল হবে না? হ্যাঁ স্যার, এই যে দেখাচ্ছে এখানে, এই যে সিপিইউ আমার কি জেনারেট করে দিবে? লজিক্যাল অ্যাড্রেস। যেমন এখানে কত জেনারেট করছে? 343। আর আমাদের রিঅ্যালোকেশন রেজিস্টার, যেহেতু একবার বেস ইউজ করে ফেলছি, ওই বেস রেজিস্টারে এখানে কি বলতেছে? রিলোকেশন রেজিস্টার। মানে যেটা বেস রেজিস্টার সেটা কি রেজিস্টার এখানে? রিইউজ করতেছি আর খালি নাম পাল্টে দিছি। আপনারা ইউজ করেন না কোড, একজনের কোড গিটহাব থেকে তুলে মাইরে দেন, খালি এই ফাংশনের নাম পাল্টে দেন, তাই করুন। আমি বুঝাতে পারছি? ওকে, তাহলে এখানে কত? 14000। সবাই কি বুঝছেন? তাহলে বলেন এবার কত হবে? এটা যোগ করলে কত হবে? 14300। আর এটা শুধুমাত্র কি এইটাই কিন্তু আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস। তাহলে এই পার্টটা দেখবি ইউজার আর এই পার্টটা দেখবি কি? এমএমইউ। আর মাঝখানে কাজটা কি করে দিচ্ছে? মেমরি ইউনিট কি কাজ করে দিচ্ছে। সবাই কি বুঝছেন? স্যার আবার একটু বলুন। দেখেন ভিডিও আছে আমাদের সিপিইউ কি কাজ করবে? সিপিইউ কি কাজ করবে? লজিক্যাল অ্যাড্রেস এটা এই লজিক্যাল অ্যাড্রেস কারে দিবে? না এমএমইউ কি করবে? একটা জেনারেট করব। যে বেস অ্যাড্রেস ছিল যেটা বারবার চেঞ্জ করতে পারে, ওই বেস অ্যাড্রেসের সাথে লজিক্যাল অ্যাড্রেস কি করে দিবে? যোগ করে দিতে হবে, ফিজিক্যাল অ্যাড্রেস। ওর মাধ্যমে মেমরি লোকেশন অ্যাক্সেস করবে। শেষ। ক্লিয়ার? জি স্যার। এটার মাধ্যমে কি হয়েছে বলুন তো? ডাইনামিক আমরা চেঞ্জ করতে পারবো। ক্লিয়ার? যে আমরা ফিক্স না যে এইটুকু আমরা ইউজ করব বা পরেরটুকু আমরা ইউজ করতে পারবো না, এটা ফিক্স না। আমি কি বুঝাতে পারছি সবাইকে? জি স্যার, জি স্যার। আর কোনো কোশ্চেন আছে? স্যার না স্যার আজকে না স্যার। আমরা স্যার আজকে বলতে পারেন। স্যার স্যার পুরো ম্যারাথন দিচ্ছে। যে বই বানাইছে তাদের দিবেন। ওকে স্যার, এই বইটা কই? স্যার বইটা দেখেন। স্যার এটা ডাইনামিক ইউজ কিভাবে করব? হ্যাঁ? ওটা ডাইনামিক শিখাবো। জাস্ট আপাতত মনে রাখেন যে এক্সিকিউশন টাইমে কি হয়? ডাইনামিক ইউজ হয়। কিছু মনে রাখেন, আমি দেখাবো। আরে না এটা আমার শেষ করবো? আরো দেখাবে? এই দেখেন, এই কি জানি কে যেন বললো না স্যার, ডাইনোসর কেমন দিছে? এই ডাইনোসর, এই দেখেন, জি স্যার, বিরক্ত হয়ে গেছে স্যার। এই যে এখানে বলে খুলছেন, এবার খুলেন। স্যার আমার দিকে তাকাবেন না। আটাকে বন্ধ করবে। কি জানি একটু দেখাবে বলছে। করো না। এই যে মেন মেমরি। আর 2 মিনিট পড়াচ্ছি না দেখেন, এই যে মেমরি যে চ্যাপ্টারটা আছে, আমার সবার প্রতি সাজেশন থাকবে
এই চ্যাপ্টারটা ভালো করে পড়া। ইন্টারভিউর জন্য ক্লিয়ার? কারণ আমি কিন্তু আপনাদের স্লাইডে এবার বইয়ের কথা তুলতে পারতেছি না, কারণ বইতে হাজার হাজার কথা লেখা, যেটা আমি এক লাইনও বাদ দিতে পারবো না। বেশি কথা না। তখন দেখবেন 70 পেজের স্লাইডই 1000 পেজ হয়ে যাচ্ছে। কোশ্চেন দিয়ে না সেদিন আমি বুঝাতে পারছি, কিন্তু কথা হলো যে বলছিলাম না যে প্রথম টুকু না বুঝলে পরের টুকু বুঝবেন না, এই কিন্তু সেই টাইপের পড়াশোনা হয়। ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়ছি হচ্ছে এই পর্যন্ত, এই ব্যাক এই শপিং এর আগ পর্যন্ত পড়ছি আমরা। ওয়াও বাপরে স্যার একদিনে স্যার ব্যাকগ্রাউন্ড কত পেজ শেষ করছেন স্যার একদিনে? 7 পেজ পড়াইছি 351 থেকে 358। আমি এই যে পড়াইছিলাম সবাই সুন্দর করে 7 পেজ পড়বেন বাসা থেকে। এই চ্যাপ্টারের জন্য সবার কাছে কাইন্ড রিকোয়েস্ট থাকবে সবাই একটু পড়বেন, ঠিক আছে? নাহলে কিন্তু ভাই আওলাই যাবে মাথা মুথা, আর এর কিন্তু ভালো কোনো রিসোর্স নাই। ঠিক আছে? বই পড়ার কথা ইয়েস স্যার। কি খারাপ কোনো বই বলছেন স্যার? স্যার বৃষ্টি তো আরেকটা ক্লাস আছে অটো অটো এই প্রেজেন্ট নিচ্ছি নিলয় সরকার।